হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7 এর চ্যাপ্টার 5 থেকে কার্বোহাইড্রেট বা শর্করা নিয়ে আলোচনা হবে। চলো শুরু করা যাক। শর্করাটা কি? যেমন ধরো চাল, গম, আলু, চিনি, গুড়, এগুলোতে আমরা প্রচুর পরিমাণ শর্করা পেয়ে থাকি, যেটাকে আমরা শর্করা বা কার্বোহাইড্রেট বলছি। তাহলে এই কার্বোহাইড্রেট কি, সংজ্ঞা কি যদি বলি তাহলে কি হবে? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সাহায্যে গঠিত। তাহলে এই যে তোমার কার্বোহাইড্রেটে কি কি আছে? কার্বনকে সি দিয়ে লিখছি, হাইড্রোজেন আর অক্সিজেন এটা আছে, ঠিক আছে। এটার কাজ কি? তাপ উৎপাদনে সহায়তাকারী, মানে এটা আমাদের বডিতে তাপ তৈরি করে। যে জৈব যৌগে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে তাকে কার্বোহাইড্রেট বলছে। মানে এটার মধ্যে এই মানে হাইড্রোজেন আর অক্সিজেনটা 2:1 অনুপাতে, মানে এটা দুভাগ হলে এটা এক থাকে, ঠিক আছে। এবার দেখো তাহলে কি, আমরা একটা কার্বোহাইড্রেটের উদাহরণ সবচেয়ে যেটা চেনা শোনা সেটা হলো গ্লুকোজ। গ্লুকোজকে দেখতে কিরম, মানে গ্লুকোজের ফর্মুলাটা কি? C6H12O6। খেয়াল করে দেখো, কার্বনের যতগুলো আছে, যতগুলো কার্বন ততগুলোই অক্সিজেন, ঠিক আছে। আর জল ঠিক অক্সিজেনের দ্বিগুণ, মানে কার্বন যদি 6 হয়, হাইড্রোজেন যদি 2 হয়, ব্যাপারটা বোঝাতে পারলাম? মানে কার্বন 6টা, অক্সিজেন 6টা, হাইড্রোজেন 12টা। তাহলে এটাকে যদি ব্র্যাকেটের মধ্যে লিখি জল হিসাবে, জলকে আমরা কি জানি? H2O লেখে। H2Oর বাইরে 6 আছে, ঠিক আছে। তাহলে এই যে কার্বোহাইড্রেট, যে কোনো কার্বোহাইড্রেট নাও না কেন, সেটার ভিতরে হাইড্রোজেন আর অক্সিজেন 2:1 অনুপাতে থাকে, মানে হাইড্রোজেন দুভাগ হলে অক্সিজেন 1 ভাগ, এই অনুযায়ী থাকে, ঠিক আছে। আর এটা তাহলে কিসের সংকেত লিখলাম? এটা হলো গ্লুকোজের সংকেত C6H12O6, ঠিক আছে। এবার এই যে কার্বোহাইড্রেট কি থেকে পাই? 2 রকম থেকেই পাই, উদ্ভিজ্জ, প্রাণীজ। উদ্ভিজ্জ থেকে অনেক বেশি পাই, প্রাণীজ থেকে অপেক্ষাকৃত কম। যেমন কার্বোহাইড্রেটের প্রধান উদ্ভিজ্জ উৎস, মানে কার্বোহাইড্রেটটা হলো উদ্ভিজ্জ থেকেই, মানে উদ্ভিদ থেকেই বেশি পাওয়া যায়। যেমন চাল, গম, ভুট্টা, বাজরা, ডাল, আলু, কচু, বিট, গাজর, খেজুর, আপেল, বেল, চিনি, গুড়, মিছরি, এইগুলো। প্রাণীজ থেকেও আমরা পাই, অপেক্ষাকৃত কম পাই। প্রধানত প্রাণীজ থেকে যেটা পাই সেটা হলো তোমার দুধের মধ্যে ল্যাকটোজ থাকে, সেই ল্যাকটোজটা হলো একরকম কার্বোহাইড্রেট। এছাড়া পাঁঠার যকৃৎ থেকে পাই, মধু থেকে পাই, এগুলো থেকেও পাচ্ছি। কিন্তু প্রাণীজ উৎস থেকে কার্বোহাইড্রেট পাওয়া অপেক্ষাকৃত কম, উদ্ভিজ্জ থেকে বেশি। এবার আসি কার্বোহাইড্রেটকে গঠন অনুযায়ী, এটাকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। মোনো কথাটা একটার সাথে যুক্ত, মানে যে ক্ষেত্রে একটাই কার্বোহাইড্রেট আছে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো। ডাইস্যাকারাইড, ডাই মানে হলো দুটো, মানে এই ক্ষেত্রে দুটো স্যাকারাইড বা দুটো কার্বোহাইড্রেট জুড়ে, মানে দুটো মিলে একটা গঠন করেছে। যেমন ল্যাকটোজ, যেটা দুধে থাকছে, এই ল্যাকটোজ কি দিয়ে তৈরি? ল্যাকটোজ তৈরি গ্লুকোজ আর গ্যালাক্টোজ, এই দুটো মিলে তৈরি হয় ল্যাকটোজ, যেটা দুধে থাকে, ঠিক আছে। তাহলে ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড। মল্টোজও তাই, মল্টোজ হলো দুটো গ্লুকোজ মিলে তৈরি করছে মল্টোজ। আর পলিস্যাকারাইড মানে হলো এই একটা এরকম শর্করা জুড়ে 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 তৈরি করছে পলিস্যাকারাইড। পলি কথাটার অর্থ হলো অনেকগুলো স্যাকারাইড যুক্ত হয়ে তৈরি করছে পলিস্যাকারাইড। যেমন শ্বেতসার, যেটা ভাতের ফ্যানে থাকে। গ্লাইকোজেন, যেটা আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে, যেটা আমাদের মাসেলের লিভারে তৈরি হয়, গ্লাইকোজেন মানে জমা থাকে, ঠিক আছে। সেলুলোজ হলো উদ্ভিদের যে কোষ প্রাচীর, যেটা দ্বারা গঠিত, ঠিক আছে। তাহলে কার্বোহাইড্রেট 3 প্রকার হতে পারে। এই যে ল্যাকটোজ কি দ্বারা গঠিত, এটা দিয়ে অনেক সময় প্রশ্ন আসে। গ্লুকোজ ও গ্যালাক্টোজ দ্বারা ল্যাকটোজ গঠিত, কারণ ল্যাকটোজ হলো একটা দ্বিশর্করা। ডাইস্যাকারাইডকে বলে কি? দ্বিশর্করা। এটাকে বলে এক শর্করা বা মোনোস্যাকারাইড। মোনোস্যাকারাইডের বাংলা কি? এক শর্করা, দ্বিশর্করা। আর এটা হলো
বহু শর্করা। পলিস্যাকারাইড কি বলছে বাংলায়? বহু শর্করা। এখন আসে এই যে কার্বোহাইড্রেট, এর গুরুত্ব কি, মানে কার্বোহাইড্রেটটা আমাদের শরীরে কি কাজ করে। আমরা যে সমস্ত কাজ করি, বাহ্যিক কার্য বা আমাদের অভ্যন্তরীণ কার্য, মানে অভ্যন্তরীণ কার্য বলতে আমি বলতে চাইছি, ধরো আমরা তো ইন্টেনশনালি কাজগুলো করছি না, মানে নিঃশ্বাস প্রশ্বাস নিজে থেকে চলছে, হৃৎপিণ্ড নিজে থেকে চলছে, শরীরে রক্ত প্রবাহ নিজে থেকে হচ্ছে। এই যে কাজগুলো, যেগুলো আমরা নিজে থেকে তো করি না, কিন্তু শরীরে অটোমেটিক হতে থাকে, এই কাজগুলোর জন্য শক্তি লাগে। তার সাথে সাথে এই যে আমি কথা বলছি, যে তোমরা শুনছো, বসে আছো বা যাই করছো, সেটার জন্য শক্তি লাগছে। সেই শক্তির জন্য লাগছে হলো মানে কার্বোহাইড্রেট থেকেই সেই শক্তি আসছে। তাহলে আমাদের শরীরের ভিতরে যে বিপাকীয় কার্যগুলো হচ্ছে তার জন্যও কার্বোহাইড্রেট লাগে, তার সাথে আমরা যে কাজ করি, বাহ্যিকভাবে যে কাজ করি, তার জন্য কার্বোহাইড্রেট লাগে। তাহলে প্রথমটা কি, কার্বোহাইড্রেট কি করে, আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে, তাপ শক্তি উৎপাদন করে, শরীরে তাপ উৎপন্ন করে। 1 গ্রাম এই যে শর্করা, সেটার দহনে 4.0 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, মানে 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি, তাপ শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম কার্বোহাইড্রেটকে যদি অক্সিজেনের উপস্থিতিতে জ্বালন করা হয়, সেক্ষেত্রে 4 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হবে। দ্বিতীয় হলো, আমাদের শরীরে আমাদের শরীরে সবসময় একটা ব্যাকআপ থাকে। ব্যাকআপ মানে হলো, ধরো একটা প্রসেস যখন ভেঙে পড়ে অন্যটা সাহায্য করে। আমরা যখন খাবার খাই, আমাদের সেই খাবার থেকে গ্লুকোজটা কোথায় যাচ্ছে, রক্তে যাচ্ছে। মানে ধরো আমরা ভাত খাচ্ছি, ভাতটা গিয়ে হজম হচ্ছে, হজম হয়ে সেখান থেকে গ্লুকোজ উৎপন্ন করছে। সেই গ্লুকোজ আমাদের ক্ষুদ্রান্ত দিয়ে শোষিত হচ্ছে, ক্ষুদ্রান্ত থেকে শোষিত হয়ে সেটা চলে যাচ্ছে আমাদের রক্তে, রক্ত থেকে আমাদের দেহের প্রত্যেকটা কোষে ছড়িয়ে পড়ছে। সেটা ব্রেনের কোষ হতে পারে, মানে মস্তিষ্কের কোষ হতে পারে, বা ধরো সেটা হৃৎপিণ্ডের কোষ, মানে হৃৎপিণ্ডের যে পেশি সেখানে হতে পারে, বা ধরো প্রত্যেকটা কোষের মধ্যে সেইটা চলে যাচ্ছে, সেই পুষ্টিটা চলে যাচ্ছে। এবার ধরো কোনো সময় এরকম হলো যে রক্তে যে শর্করা বা রক্তে যে গ্লুকোজ, সেটার কমে গেল। কিভাবে কমে যেতে পারে, তুমি অনেকক্ষণ উপোস করছো, সেক্ষেত্রে হতে পারে, মানে লম্বা ফাস্টিংয়ের ক্ষেত্রে এটা হতে পারে। বা অনেকের ক্ষেত্রে বৃদ্ধ লোক, মানে বয়স্ক লোক যারা তোমার মানে যাদের ইনসুলিন ইনজেকশন নিতে হয়, তাদের ক্ষেত্রে এই সমস্যা হয়। অনেক সময় রক্তে যে ব্লাড গ্লুকোজ লেভেল, সেটা ফল করে যায় বা পড়ে যায়। এজন্য আমাদের শরীরে যদি যখন কোনো ধরো রক্তে এই যে গ্লুকোজের অভাব হয়, তখন আমাদের শরীরে এটার জন্য গ্লুকোজকে আগে থেকে সঞ্চিত করে রাখে। কোথায় রাখে, আমরা ধরো অতিরিক্ত যে গ্লুকোজ খাচ্ছি, এক্স্যাক্টলি যতটা দরকার আমরা তো সবসময় সেটা খাই না, তার থেকে একটু বেশিই খেয়ে থাকি। সেই যে অতিরিক্ত গ্লুকোজটা আমাদের শরীরের যে যকৃৎ, মানে লিভার, সেই লিভার সেটাকে গ্লাইকোজেনে পরিণত করে এবং সেটাকে জমা রাখে। লিভারেও জমা থাকে, মানে যকৃতেও মধ্যেও জমা থাকে, তার সাথে পেশিতেও জমা থাকে। সেটা জমা রাখছে, গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে জমা রাখে। সেই গ্লাইকোজেন মানে গ্লুকোজ পরিণত হয়ে গেল গ্লাইকোজেনে এবং জমা থাকছে লিভারের কোষের মধ্যে এবং পেশি কোষের মধ্যে। পেশি কোষ বলতে এই হাতের এখানে পেশি আছে, এখানে পেশি আছে, এগুলোর মধ্যে। এবার ধরো যখন তোমার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেছে, তোমার মাথা ঘুরছে, সেই সময় বডি নিজে নিজেই এই যে যেখানে যেখানে গ্লাইকোজেন জমা রেখেছে, গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করে, সেটাকে ব্লাডে এনে দেয়, ব্লাডে যাতে গ্লুকোজ লেভেলটা না কমে যায়। তাহলে এটা আমাদের শরীর নিজেরাই, মানে শরীরের ভিতরেই হয়। এটা হলো একটা ব্যাকআপ প্রসেস রেখেছে, যাতে আমাদের শরীরে যদি গ্লুকোজ কমে যায়, সেক্ষেত্রে এইভাবে সাপোর্ট দেওয়া হবে। এটাই বলতে চেয়েছি। যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন সঞ্চিত থাকে, রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে সেই গ্লাইকোজেনটাই গ্লুকোজে রূপান্তরিত হয় এবং ওই গ্লুকোজের পরিমাণটাকে বজায় রাখছে, রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বজায় রাখছে। রক্ত কথাটা মেনশন করতে হবে, ঠিক আছে। তারপর হলো সেলুলোজ জাতীয় খাদ্য কোষ্ঠবদ্ধতা দূর করে। দেখবি যখন কনস্টিপেশন হয়, ডাক্তাররা বেশি করে শাকসবজি খেতে বলে। শাকসবজিতে থাকে সেলুলোজ, কারণ উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর, সেটা তৈরি প্রধানত সেলুলোজ দিয়ে। সেই সেলুলোজ আমাদের শরীরে গিয়ে বাবেলের পরিমাণ বাড়িয়ে দেয়, তার ফলে বাবেল মুভমেন্ট ভালো হয়, কনস্টিপেশন কমে যায়। এখান থেকে আরও একটা যে প্রশ্ন আসে, সেটা হলো আমরা কিভাবে কার্বোহাইড্রেট থেকে শক্তি পাই। আমি এখানটা বোঝাবার সময় বললাম, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাওয়ার পরে সেটা গ্লুকোজে ভেঙে যায়।
মানে একটা কার্বোহাইড্রেট সেটা ভেঙে তৈরি করছে অনেকগুলো গ্লুকোজ, একটা নয় কিন্তু এগুলো সব এক একটা গ্লুকোজ। এই গ্লুকোজটা আমাদের যাচ্ছে কোথায়? ক্ষুদ্রান্তে তৈরি হচ্ছে এবং সেই ক্ষুদ্রান্ত থেকেই রক্তে চলে যাচ্ছে। রক্তের মাধ্যমে এটা প্রত্যেকটা কোষে ছড়িয়ে পড়ছে, রক্তের মাধ্যমে কোষে যায়, সেখানে গিয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে শক্তি তৈরি করে, সেই শক্তি দিয়েই নানা রকম বিপাকীয় কাজ হচ্ছে। মানে কোষের মধ্যে যে সমস্ত বিক্রিয়া হচ্ছে, আমাদের শরীরের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো এখান থেকে হচ্ছে, এবং আমরা যে কাজ করার শক্তি পাচ্ছি সেটাও এখান থেকেই পাচ্ছি। এখন আসি এই যে শর্করা এর সম্বন্ধিত কিছু সমস্যায়। প্রথম হলো ডায়াবেটিস মেলিটাস, বা যেটাকে আমরা মধুমেহ বা যেটাকে আমরা আরও চলতি কথায় সুগার বলে চিনি। এটা কি? ধরো আমরা খাদ্য খাচ্ছি, শর্করা জাতীয় খাদ্য খাচ্ছি, সেখান থেকে যখন সেটা হজম হচ্ছে সেটা গ্লুকোজে পরিণত হচ্ছে বা শর্করায় পরিণত হচ্ছে, তারপরে সেটা ক্ষুদ্রান্ত থেকে রক্তে আসছে। রক্তে এসে এই গ্লুকোজটা কী করে? বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে রক্তের মাধ্যমে, কিন্তু কোনো কোষেই প্রবেশ করছে না। তাকে বলছে এই তোমার মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। এবার রক্তে গ্লুকোজ থাকা ভালো তোমরা বলতেই পারো, তাই না? রক্তে গ্লুকোজ যদি বেশিক্ষণ থাকে তাহলে কিন্তু সেই গ্লুকোজ আমাদের বিভিন্ন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে, হৃৎপিণ্ড, মাসেল মানে বিভিন্ন পেশি, চোখ, কিডনি, এই সমস্তগুলোকে খারাপ করে দেয়। এই যে ডায়াবেটিস মেলিটাস এটা হয়েছে কিভাবে বুঝবে? প্রথম হলো এই সমস্ত লোকেদের মূত্রের সাথেও গ্লুকোজ বার হবে এবং সেটা টেস্ট করালেই জানতে পারা যাবে। দ্বিতীয় হলো এই যে ইউরিনেশন, এটা করার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, বারবার মূত্রত্যাগ করতে ইচ্ছা হবে। তৃতীয় হলো এই সমস্ত লোকেদের চোখ খুব সহজে ক্ষতিগ্রস্ত হতে থাকে, চোখে ছানি পড়া, চোখে ভালো না দেখা, এ সমস্ত কিছু হয়। হৃৎপিণ্ডের সমস্যা, কিডনির সমস্যা এগুলো দেখা যায়। তার সাথে সাথে মাসেল যেগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে। তার সাথে সাথে যদি কোথাও কোনো জায়গা কেটে যায় সেই ঘা কিন্তু সহজে শুকাতে চায় না। কেন? রক্তে গ্লুকোজ থাকলে সেই যে ঘা, সেই জায়গাটাতে গ্লুকোজ সরবরাহ হতে থাকে, সেইগুলো সেই জায়গায় গ্রো করার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। সেই জন্য এইগুলো হলো এই মধুমেহ বা ডায়াবেটিস রোগের লক্ষণ। এবার এই রোগটা কিভাবে তুমি হতে দেবে না, বা মানে কিভাবে রোগটাকে অ্যাভয়েড করবে? হয়ে গেলে কী কী করবে? কায়িক পরিশ্রম বাড়িয়ে দিতে হবে, কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দিতে হবে, ঠিক আছে? এবার এই যে রোগ, এই রোগটার জন্য দায়ী যে হরমোন সেটার নাম হলো ইনসুলিন। এই ইনসুলিনের জন্যই, ইনসুলিনের অভাবে এটা হয়। তারপর আসি হলো আরও একটা শর্করাজনিত একটা রোগ, সেটা হলো ল্যাকটোজ ইনটলারেন্স। অনেক বাচ্চার, অনেক ব্যক্তি বা অনেকের বৃদ্ধ অবস্থাতেও হয়। মানে দুধ খেলো বা দুগ্ধ জাতীয় কোনো প্রোডাক্ট খেলে গ্যাস ফর্ম করে, খাবার হজম হয় না বা পেট খারাপ করে, সেক্ষেত্রে সেই জাতীয় যেগুলোকে মানে সেই জাতীয় রোগকে বলছে ল্যাকটোজ ইনটলারেন্স। তাদের ক্ষেত্রে ডাক্তার এই দুধটাকে বা দুগ্ধ জাতীয় খাবার খেতে একদম বারণ করে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে এখন বেল বাটন অ্যাপিয়ার করবে, তারপর বেল বাটনে গিয়ে অল বাটন ক্লিক করে দিলে তবেই সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে ম্যাডাম ভিডিও একটু তাড়াতাড়ি দিন। অ্যাকচুয়ালি গোটা জিনিসটা যেহেতু আমি একা একা করি, সেই জন্য খুব তাড়াতাড়ি আমার পক্ষে ভিডিও দেওয়া সম্ভব নয়। মানে পুরো একটা প্রসেস আছে, তাই না? রেকর্ড করা, এডিট করা, আপলোড করা, পুরোটা একটা প্রসেস, টাইম নেয়। সেজন্য মানে আমি খুব মানে চাইলেও তাড়াতাড়ি করতে পারবো না, বিকজ পুরো ব্যাপারটা আমি একাই হ্যান্ডেল করি। সেজন্য একটু ধৈর্য ধরো, আমার ভিডিও আসতে থাকবে। আর তোমাদের যাদের নতুন সিলেবাসের জন্য তোমরা যারা চাইছো, মানে তোমরা যারা আগে আগে পড়ে সিলেবাস এগিয়ে রাখতে চাইছো, তারা আমায় প্লিজ কমেন্ট করো। আমি তাদের পুরনো ইয়ারের যে ভিডিওর লিঙ্ক আমি শেয়ার করে দেবো, তোমরা সেগুলো দেখে ভিডিও মানে তোমাদের পড়াটা এগিয়ে নিতে পারবে। তারপর আমার যখন ভিডিওগুলো আসবে সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তাই তোমাদের যদি সেই জাতীয় কোনো মানে প্রয়োজন থাকে, যেমন ধরো মানে তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করে রাখবে ফার্স্ট ইউনিট বা সেকেন্ড ইউনিটের, আমাকে কমেন্ট করো। বা তোমরা ক্লাস 7-এর প্লেলিস্ট, 8-এর প্লেলিস্ট, যে কোনো প্লেলিস্টে চলে যাবে, সেখানে গিয়ে সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।